আমার ফ্রেন্ড আর ওর কয়েকজন বান্ধবী। অবন্তী কিছু না বলে রাগ দেখিয়ে চলে গেল। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছি। এমন সময় পেছন থেকে কে একজন টোকা দেয়, তাকে দেখি লিমা। কিরে, তোর বউ তো রেগে গেল। না রে, রাগিনি। জুয়েল ভাই, তুই আর আমার সাথে কথা বলিস না, পরে দেখবি তোরে চিবাই খাইবো। শোন, তোকে একটা অভিনয় করতে হবে। কি অভিনয়? সব শিখিয়ে দিলাম। না ভাই, আমি পারবো না। তুই অন্য কাউকে বল, তোর বউ যে রাগী পরে আমার মাথা ফাটাবে। প্লিজ না করিস না। তুই ছাড়া তো এত ক্লোজ কোনো ফ্রেন্ড নেই আমার। আচ্ছা, দেখি কি করা যায়। দেখি না, কাজটা তোকেই করতে হবে। আর তোর সাথে আরও কয়েকটা মেয়ে নিয়ে। আচ্ছা ঠিক আছে। এরপর আমরা আমাদের প্ল্যান অনুসারে কাজ করতে শুরু করলাম। লিমা আমার হাত ধরে মাহির রুমে আসলো। অবন্তীও সেখানে ছিল। আমাকে এই অবস্থা দেখে অবন্তীর চোখ কপালে উঠে গেল। আমি আর লিমা কথা বলতেছি। লিমা হাসতে হাসতে বারবার আমার গায়ে পড়তেছে। এদিকে অবন্তী রেগে লাল হয়ে আছে। মনে মনে বললাম, জানো তোমার মনে ভালোবাসা সৃষ্টি করতেছি। তারপর আমি লিমার ওর কয়েকটা কাজের মিলে আড্ডা দিচ্ছি আর হাসাহাসি করতেছি। এমন সময় দেখি অবন্তী দূর থেকে আমাকে ফলো করতেছে। রাতে খাওয়ার সময় আমি আর লিমা একসাথে বসেছি। অবন্তীও আমাদের টেবিলেই ছিল, আর কয়েকজন মেয়ে ছিল। জুয়েল দোস্ত, তোর মনে আছে কলেজে থাকতে তুই আমাকে খাইয়ে দিতি, আমিও তোকে খাইয়ে দিতাম। ওর কথা শুনে নিজেই আবোল হয়ে গেলাম। অভিনয় করতে বলেছি, কিন্তু এমন অভিনয় করবে আমি জীবনে কল্পনা করিনি। মনে থাকবে না কেন? তুই কতবার যে আমার আঙ্গুলে কামড় দিচ্ছস, দিনগুলো কি এত সহজে ভুলতে পারি? মনে আছে আমার জন্মদিনে আমাকে খুব সুন্দর একটা গিফট দিয়েছিলি? হুম তোর জন্মদিনের তারিখ কখন আমি ভুলি না। অবন্তী বারবার আমাদের দিকে তাকাচ্ছে, চোখের মধ্যে পানি টলমল করতেছে। আমাদের আরও কথাবার্তা দেখে সে টেবিল থেকে উঠে চলে গেল। তারপর সবাই খেয়ে উঠলাম। অন্য মেয়েগুলাও জানে আমাদের প্ল্যান সম্পর্কে। তারপর বাইরে চলে আসলাম। বিয়ে বাড়িতে চিল্লাচিলির জন্য কোনো কথাই ভালোভাবে শোনা যাচ্ছে না। জুয়েল, তোর বউ কিন্তু তোকে অনেক ভালোবাসে। কচু, তুই তাহলে কিছুই জানোস না। আচ্ছা তোর কথা বল, বিয়ে করেছিস? করেছি, আবার করিওনি। মানে? বিয়ে ঠিক হয়ে আছে, কিন্তু উনি দেশের বাইরে। এমনিতে মোবাইলে সারাদিন কথা হয়, বিয়ের পর আমাকে নিয়ে যাবে তো, তাই সবকিছু ঠিকঠাক করতে একটু সময় লাগছে। বাহ, তাহলে দেশের বাড়ি চলে যাবি? দেখিস আমাদের আবার ভুলিস না। একটা মাইর দিব। বলবো কেন? আচ্ছা, তোর ভাই কোন দেশে থাকে রে? ভাইয়ার কথা বলার কারণে মনটা খারাপ হয়ে গেল। ভাইয়া এমন এক দেশে থাকে যে দেশে গেলে আর কেউ ফিরে আসে না। মানে? পুরো ঘটনাটাই বললাম। সরি দোস্ত, আমি জানতাম না। ইটস ওকে। তারপর তুই তোর ভাবি মানে অবন্তীকে বিয়ে করে নিলি? হুম। ভালো করছিস, মেয়েটা যথেষ্ট ভালো। তো এখন কি করিস? তেমন কিছু না, চাকরি নাই, বেকার করতেছি। সত্যিটা বললাম না, কারণ যতই হোক একটু হলেও মানিজ্যতা আছে আমার। কি বলিস? তাহলে ফ্যামিলিকে দেখে কিভাবে চলে? আল্লাহ চালাইছে কোনোভাবে। এই, আমাদের কোম্পানির জন্য কয়েকজন লোক দরকার, তুই চাকরি করবি। আমি বাবাকে বলে দিলে তোর কোনো ইন্টারভিউ নিবে না, সরাসরি চাকরি দিয়ে দিবে। কিন্তু কিন্তু কি? বেতনের কথা বলেছিস তো? আচ্ছা, বেতনও বাড়িয়ে দিবে। তুই তোর সার্টিফিকেট জমা দিয়ে দিস। থ্যাঙ্কস দোস্ত। আরে থ্যাঙ্কস এর কি আছে, চাকরি হয়ে গেলে ট্রিট দিবি। আচ্ছা ঠিক আছে, দিব। মনে মনে ভাবতেছি এই মেয়েটার সাথে কলেজে তেমন একটা কথা বলতাম না, জাস্ট হাই হ্যালো ছাড়া। আর আজকে সে আমাকে চাকরি দিয়ে দিল। আসলে উপরওয়ালা কাকে কখন প্রয়োজন এনে দেয় বলা যায় না। তারপর একটি মেয়ে এসে আমাদের যেতে বললো, হলুদ নাকি শুরু হয়ে গেছে। এই শোন, বল। এবার তোর বউকে আসল ডোজ দিব। কি সেটা? তুই শুধু দেখ। তারপর সে আমার হাত ধরে স্টেজের সামনে যায়। অবন্তী আমাদের দেখে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। গায়ে হলুদ শুরু হলো। সবাই গায়ে হলুদ দিয়েছে। সবশেষে আমি আর অবন্তী রয়ে গেলাম। তারপর দুজনে একসাথে স্টেজে উঠলাম। মাইকে হলুদ লাগিয়ে দিলাম। মাই আমাকে মিষ্টি খাইয়ে দিল, আমিও দিলাম, অবন্তীও দিল। তারপর আমি একটা মিষ্টি অবন্তীর মুখে কাছে নিলাম। সে কিছুক্ষণ আমাদেরকে তাকিয়ে রইল। তারপর মিষ্টিটার কিছু অংশ খেলো। তারপর সেও আমাকে একটা মিষ্টি খাইয়ে দিল। ভিতরে ভিতরে আমার মনটা নাচানাচি করতেছে। এমন সময় লিমা একটা অদ্ভুত কাজ করে বসলো। সে স্টেজে উঠে অনেকগুলো হলুদ নিয়ে আমার পুরো মুখে মেখে দিল। আমিও অবন্তীকে দেখিয়ে লিমাকে হলুদ লাগিয়ে দিলাম। লিমার কাজিনগুলো এসে আমার মাথা থেকে শুরু করে মুখের সব জায়গায় হলুদের পুরো অংশ ঢেলে দিল। অবন্তী আমাদের এই অবস্থা দেখে উঠে চলে গেল।
তারপর বাইরে এসে আমি আবারও লেমার সাথে কথা বলতেছি। এমন সময় অবন্তী কোথা থেকে এসে আমার পাঞ্জাবির কলা চেপে ধরে টেনে রুমে নিয়ে যায়। ঠাস করে দরজাটা লাগিয়ে দেয়। কি ব্যাপার, এইভাবে ধরে নিয়ে আসলেন কেন? এই, মেয়ে দেখলে কি কথা বলতে মন চায়? তাতে আপনার সমস্যা কোথায়? আছে, অনেক সমস্যা আছে। তুমি অন্য মেয়ের দিকে তাকাতে পারবে না। কেন? সেটা না জানলেও চলবে। আমার যেহেতু কেউ নেই সেহেতু আমি অর্ণর সাথে অবশ্যই কথা বলবো। না, তুই কারোর সাথে কথা বলতে পারবি না। আর যেন ওই মেয়েটার সাথে না দেখি। আপনার সমস্যা কোথায়? বলছি না কথা না বলতে। যদি বলি? তাহলে আব্বুকে কল দিয়ে বলবো তুমি আমাকে চড় মেরে অন্য মেয়ের সাথে প্রেম করছো। কি আপনি এই কথা বলতে পারবেন? এখন পাঞ্জাবিটা খুলে শুয়ে পড়ো। আপনি কোথায় ঘুমাবেন? পরে দেখা যাবে, তুমি শুয়ে পড়ো। তারপর আমি পাঞ্জাবিটা খুলে রেখে বিছানায় শুয়ে পড়লাম। আপাতত কেউ নাই, একা একা শুয়ে আছি। শুয়ে শুয়ে ভাবতেছি অবন্তী এমন রাগ দেখালো কেন? সেও কি আমাকে ভালোবাসে নাকি? থুর, এটা হয় না। সে আমাকে এখনও দেবরের মতোই দেখে। বুঝতেছি না কেন যে অবন্তী আমাকে মেনে নিচ্ছে না, আল্লাহই ভালো জানে। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠতে যাব এমন সময় বুকে ভারী কিছু একটা অনুভব করলাম। তাকিয়ে দেখি অবন্তী আমার বুকের ওপর ঘুমিয়ে আছে। এটা কি হলো? আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। বাহ, এটা তো মেঘনা চাইতে বৃষ্টি পাওয়ার মতো। আমি উঠতে গিয়েও উঠিনি। এই প্রথম অবন্তী আমাকে স্পর্শ করলো, তাও এমন একটা মুহূর্ত। আমি কেন পৃথিবীর কোনো পুরুষই এই অবস্থা থেকে উঠবে না। আমি ঘুমের বান্ধরে শুয়ে আছি, দেখি অবন্তী কী করে। কিছুক্ষণ থাকার পর অবন্তী উঠে শাড়ি ঠিক করে নিল। আমি যেন না বুঝতে পারি সে আস্তে করে রুম থেকে চলে যায়। আমি মনে মনে হাসতেছি। বালিকা, নিজের জামাইয়ের বুকে মাথা রেখে ঘুমাইছো, সেটা দেখলে সমস্যা কোথায়? যাক, একটু পর সে আবার রুমে আসলো। এসে জুয়েল, এই জুয়েল। আমি ঘুমের ভান ধরে বললাম, এই ওঠো, অনেক দেরি হয়ে গেছে। আপনি যান, আমি আর একটু ঘুমাই। না, আর ঘুমাতে হবে না, ওঠো ওঠো, একটু পরে বরপক্ষ এসে যাবে। আচ্ছা উঠছি। এই একটা কথা বলেন তো, কি? আপনি কালকে রাতে কোথায় ছিলেন? মাহির সাথে? কেন? না, এমনি। কেউ একজন আমার পাশে শুয়েছিল, মনে হয় ডিমা হবে। কি? আবার ওই মেয়েটার কথা বলছো? তাহলে কি হতে পারে? আপনি কাউকে দেখেছেন? এই নাও তোমার ব্রাশ, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। এই কথা বলে অবন্তী একরকম চোরের মতোই রুম থেকে চলে গেল। আমি বসে বসে হাসতেছি। ফ্রেশ হয়ে এসে নাস্তা করে নিলাম। তারপর কিছুক্ষণ পর হাঁটাহাঁটি করলাম। বাইরে গিয়ে লিমার সাথে দেখা হয়। কি রে, তুই বেঁচে আছিস? তোর কি মনে হয়? আমার তো মনে হয় তুই মারা গেছিস। তোর আত্মা ভূত হয়ে ঘুরতেছে। হঠাৎ করে এই কথা বলি কেন? কালকে রাতে তোর বউ যেইভাবে তোরে ধরে নিয়ে গেল, সেটা দেখে মনে হয়েছে যে তুই আজকে শেষ। আরে না, তেমন কিছু না। তোকে তো মনে হয় ভালোবাসে। আরে না, অবন্তী নিজেও ঠিক মতো কথা বলে না। অন্য মেয়েদের সাথেও কথা বলতে দেয় না। একটা প্যারার মধ্যে আছি রে। বুঝছি। আচ্ছা, আর কয়েকটা ডোজ দিব তোর বউকে? আর দরকার নেই দোস্ত, যেগুলো দিছস সেগুলোতেই আমার 12টা বাজাবে। আর দিলে কি করবে আল্লাহ জানে। সমস্যা নেই, হালকা করে একটা দিয়ে দিব। আচ্ছা দিস। এমন সময় অবন্তী কল দিল। এই জুয়েল, কই তুমি? আছি বাইরে। বাইরে কি? দরকারের সময় খুঁজে পাই না। কি জন্য কল দিছেন বলুন? তাড়াতাড়ি রুমে আসো। কেন? ধর, তুমি এত কথা বলো কেন? আসতে বলছে আসো। আচ্ছা আসেছি, কলটা কেটে দিলাম। কি রে, কে কল দিল? তোর ভাবি রুমে যেতে বলছে। মনে হয় আমাকে তোর সাথে দেখেছে। যা, তোর খবর আছে। তুই দাঁড়া, আমি একটু আসছি। যা, বেঁচে থাকলে দেখা হবে। ওপারে ভালো থাকিস বন্ধু। ফাহসিন থাক, আমি আসি। তারপর রুমে গেলাম। অবিন্তিকে দেখেই আমার চোখ কপাল উঠে গেল। শাড়ি একটাকে উল্টোপাল্টা করে পড়ে আছে। কি ব্যাপার, আপনার এই অবস্থা কেন? এই, তুমি আসছো? কি হয়েছে? ধর, একে একে শাড়ি পরা যায় নাকি? দরজাটা লাগিয়ে এদিকে আসো। দরজাটা কেন লাগাবো? তো কি, দরজা খুলে শাড়ি পরবো? যাও, লাগিয়ে আসো। আমি গিয়ে দরজাটা লাগিয়ে আসলাম। এই, শাড়ি আঁচলটা একটু ধরো তো। আমি তো অবাক হয়ে গেলাম। এটা কি বলে? ওই, আবুলের মতো দাঁড়িয়ে আছো কেন? না মানে স্বপ্ন নাকি বাস্তব সেটাই বুঝতেছি না। সামান্য শাড়িটা ধরতে বলেছি, এতে এই অবস্থা। অন্য কিছু বললে কি হতো? অন্য কিছু কি? ও, এত কথা বলো কেন? হ্যাঁ, যেটা করতে বলেছি সেটা করো। আমি গিয়ে হাঁটু গিরে বসে শাড়ির কচুগুলো ধরলাম। আপনি শাড়ি পরতে পারেন না?
পারি, তবে পুরোপুরিভাবে পারি না। তাহলে কাল কিভাবে পড়েছেন? বাসা থেকে আসার সময় আম্মু পড়িয়ে দিয়েছে। ও আচ্ছা। যাও, তুমি গোসল করে রেডি হয়ে নাও, একটু পরে অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তারপর গোসল করে রেডি হয়ে নিলাম। অবন্তী নিজের হাতেই আমার শার্টের বোতাম লাগিয়ে দিল। একটা জামাই জামাই ভাব আসলো শরীরে। আমি রেডি হয়ে বাইরে গেলাম। মাহির বাবা ডেকে নিয়ে গেল ওনার সাথে একটু দেখাশোনা করার জন্য। আমি ওনার সাথেই গেলাম। বরপক্ষ চলে আসলো। খাওয়া দাওয়া পর্ব শুরু হলো। কাজের মাঝখানে আমি নিজেও খেয়ে নিলাম। কিছুক্ষণ পর মাহি পাত্রীকে আনা হলো। মায়ের সাথে অবন্তী সহ আরও কতগুলো মেয়ে ছিল। অবন্তীকে দেখে আবারও ক্রাশ খেলাম। কালো একটা শাড়িতে একটু অন্যরকম লাগছে। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি। এমন সময় পেছন থেকে কেউ একজন টোকা দিল। তাকিয়ে দেখি লিমা। কিরে, নিজের বউকে কেউ এভাবে দেখে? আরে না, আমি বিয়ে দেখতেছিলাম। বুঝি বুঝি, ডাল মে কুচ কালা হ্যাঁ। আচ্ছা বাদ দে, তুই খেয়েছিস? তুই? ভেবেছিলাম আরো পরে খাবো, আম্মু জোর করে খাইয়ে দিয়েছে। ভালো করেছো। এই 15 তারিখ তো রেজাল্ট দিবে, জানিস? ভালো করছে। কিসের রেজাল্ট? আরে আমাদের অনার্স পরীক্ষার। উহ আচ্ছা। তোর নাম্বারটা দে তো, তোদের অফিসে যাওয়ার আগে কল দিব। ওকে, এই নে নাম্বারটা বললো। দোস্ত, তোকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। হইছে, চল তোর বউকে একটু রাগিয়ে দিব। কেমনে? গেলেই দেখবি। তারপর লিমা আমার একটা হাত ধরে স্টেজে নিয়ে যায়। তারপর বর আর কনের মাঝে বসিয়ে ফটো তোলা শুরু করলো। অবন্তীকে বলল আমাদের ছবি তুলে দিতে। এটা দেখে অবন্তীর আগে লাল হয়ে গেছে। আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আমি একটু রাগানোর জন্য লিমার সাথে ক্লোজ হয়ে বসে ছবি তুলতেছি। এভাবেই দিনটা চলে গেল। বিকেলবেলা বসে আছি, এমন সময় বস কল দিল। আসসালামু আলাইকুম। জুয়েল, কোথায় তুমি? আমি তো একটা অনুষ্ঠানে আসছি। কালকে কাজে আসবে? কিন্তু বস, বিয়ে তো এখনো শেষ হয়নি, বৌবাত বাকি আছে। তোমাকে আর কাজে আসতে হবে না, তুমি বিয়ে খাও। না বস, ঠিক আছে, আমি কালকে আসবো। মনে থাকে জানো, না হলে চাকরি ডিসমিস। কলটা কেটে দিল। আমি মনে মনে ভাবতেছি, শালা লিমাদের ওখানে চাকরিটা একটু পাই, তখন দেখবি তোর এই ব্যাপারের ফল আমি শুধু আসলে দিব। অবন্তীর কাছে গেলাম। একটু এদিকে আসেন তো। আমাকে কেন ডাকতেছো? তোমার তো আরো মেয়ে ফ্রেন্ডের অভাব নেই, তাই না? দেখেন, বাজে কথা না বলে সাইডে আসেন। কি হয়েছে? আপনি থাকেন, আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে? কোথায় যাচ্ছ? বস কল করেছিল, কালকে কাজে না গেলে চাকরি থাকবে না। এখান থেকে তো আর কাজে যাওয়া সম্ভব না, তাই বলছিলাম আপনি থাকেন, বিয়ে শেষ হলে তারপর আমি এসে নিয়ে যাব। দরকার নেই, দাঁড়াও আমিও যাব। মানে কি, এখন বিয়ে শেষ হয়নি? আসলটা শেষ, আর এখানে থেকেও কোনো মজা পাবো না। মাহি তো চলে যাবে, সো দাঁড়াও আমি আসছি। কিছু না বলে দাঁড়িয়ে আছি। তারপর সবার থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিলাম। রিমাকে ইশারায় বলেছি মোবাইলে কথা বলবো। তারপর একটা সিএনজি নিয়ে বাসা চলে আসলাম। কি রে, চলে আসলি যে? বিয়ে শেষ নাকি? না, কাজ আছে, বস কল করেছিল তাই। তারপর রুমে চলে গেলাম, ফ্রেশ হয়ে বাইরে চলে গেলাম। আয়মানকে কল দিয়ে আসতে বললাম। আসার পর পুরো ঘটনা ওর সাথে শেয়ার করলাম। বাহ, তার মানে সব ঠিকঠাক হয়ে গেছে। এখনও শিওর না, আর কয়েকদিন দেখি। লিমার ডোজটাই কাজ হয়েছে, না হলে অবন্তী এত সহজে নরম হতো না। বন্ধু, ঠিক বলেছিস। রিমা অনেক হেল্প করেছে। আরও কিছুদিন আড্ডা দিয়ে বাসা চলে আসলাম। রাতে খেয়ে রুমে গেলাম। দেখলাম অবন্তী বিয়েতে তোলা ছবিগুলো দেখতেছে। আমি গিয়ে কাঁথার বালিশটা নিয়ে ফ্লোরে ঘুমানোর জন্য রেডি হচ্ছি। অবন্তী দিকে বারবার তাকাচ্ছি সে কিছু বলে কি না, কিন্তু না, কিছুই বললো না। আমিও শুয়ে গেলাম। শুয়ে শুয়ে ভাবতেছি, অবন্তী তো কিছুই বলো না, তাহলে বিয়েতে কেন শুয়েছিল একসাথে? মনে হয় এটা অন্যদের দেখানোর জন্য, মান সম্মান রক্ষাতে এমন করেছে হয়তো। আমার কপালে এইগুলো নেই, তাই এইগুলো নিয়ে চিন্তা না করাই বেটার। অবন্তী আগেও আমাকে মেনে নেয়নি, এখনও নিচ্ছে না, আর ভবিষ্যতে নেবে বলে মনে হয় না। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাজে যাচ্ছি। এমন সময় আব্বু সামনে দিয়ে ঘোরাঘুরি করতেছে। মনে হচ্ছে কিছু একটা বলবে। আব্বু কিছু বলবে? তোর কাছে কিছু টাকা হবে? আমি জানি পকেটে মাত্র 20 টাকা আছে, কারণ যেগুলো ছিল সব বিয়েতে খরচ হয়ে গেছে। যাতায়াত, বিয়ের উপহার, অবন্তীর শাড়ি, পুরো মাসের বেতন শেষ। কি করব বুঝতেছি না। আচ্ছা, প্রেসক্রিপশনটা আমাকে দাও, আমি আসার সময় নিয়ে আসবো। তারপর বাবা থেকে প্রেসক্রিপশনটা নিয়ে বেরিয়ে গেলাম। ভাবতে লাগলাম কিভাবে কি করব। হেঁটে হেঁটে কাজে চলে গেলাম। প্রতিদিনের মতো সেই দোকানে দোকানে মাল দেওয়া আর ভ্যান ঠেলা। কাজ শেষ করে আসার সময় বসের কাছে কিছু টাকা চাইলাম। সারা টাকা তো দিলই না, ওটা আরও ছাড়ি দিল। পরে আয়মানকে কল করে দেখা করতে বলি।
ওর কাছ থেকে কিছু টাকা নিয়ে আমার জন্য মেডিসিনগুলো কিনে নিয়ে আসি। এইভাবে দিন যেতে লাগলো। কয়েকদিন পর আমাদের রেজাল্ট দিবে। এটা নিয়ে আমার তেমন মাথা ব্যথা নেই, কারণ আমার পরীক্ষা যে খারাপ হয়েছে সেটা আমি খুব ভালো করেই জানি। ফেল করব এটাই শিওর। এদিকে অবন্তীর রেজাল্টের চিন্তায় শেষ। দেখতে দেখতে রেজাল্টের দিন চলে আসলো। আমি যথারীতি কাজে চলে গেলাম। দুপুরবেলা অবন্তী আমাকে কল দিয়েছে। এই জুয়েল, তুমি কোথায়? কাজে আছি। কেন, কি হয়েছে? রেজাল্ট দিয়ে দিছে, আমি পাস করেছি। কংগ্রেচুলেশন। থ্যাঙ্কস। এই তোমার রোল নাম্বার আমি ভুলে গেছি, আমাকে বলো তো। আমি নিজেও ভুলে গেছি। অ্যাডমিট কার্ড দেখো। আচ্ছা, দেখতেছি। তারপর কলটা কেটে দিল। পাশে বস ছিল। আমার মোবাইলে কথা বলে দেখে উনি বিরক্ত মাখা মুখে নিয়ে বলল, ও মিয়া, কাজ করতে আসো নাকি প্রেম করতে? সরি বস। আরে রাখো তোমার সরি, মোবাইল বন্ধ করো মিয়া। এত যখন বউ বউ করো তাহলে কাজে আসো কেন? বউয়ের কাজ থাকলেই তো পারো। এই শালার ওপর তো রাগ হচ্ছেই, সাথে অবন্তীর উপরও। কল দেওয়ার আর সময় পেল না। রেজাল্ট এসে তো কী হয়েছে, বাসায় গেলেও তো বলা যেত। আমি মোবাইলটা বন্ধ করে রেখে দিলাম। তারপর কাজ শেষে বসের কাছে টাকা চাইলাম। উনি মুখের ওপর বলে দিয়েছে মাস শেষ না হওয়া পর্যন্ত কোনো টাকা দেবে না। যদি অতিরিক্ত করি তাহলে অতিরিক্ত কাজে টাকা দেবে। আমি আরও 2 ঘন্টা করে 100 টাকা নিলাম। আর তার হিসেবে নাকি আরও কম পাবো। তারপর গেলাম টিউশনিতে। পড়ানোর এক পর্যায়ে ছাত্রের মা আসলো। টাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আন্টি, কিছু বলবেন? তোমার এই মাসের বেতন। কিন্তু আন্টি, মাস তো এখনো শেষই হয়নি। জানি তোমাকে আর আসার দরকার না হয়। আমি ওর জন্য নতুন টিচার দেখেছি। কিন্তু আন্টি, কেন? তুমি রাত করে আসো, তার উপর দেখে মনে হয় ক্লান্ত। তোমার পড়া নাকি ওর কাছে ভালো লাগে না। আর কি? আর তুমি নাকি ভ্যান গাড়ি ঠেলো। তোমাকে আজকে সকালে ওর ফ্রেন্ডরা দেখেছে। তারপর স্কুলে গিয়ে ওরকে অনেক রকম কথাবার্তা বলেছে, ঠাট্টা করেছে। আমি কিছু না বলে নিচের দিকে তাকিয়ে আছি। শালা ভ্যান গাড়ির সাথে পড়ানোর কি সম্পর্ক এখন আমার মাথায় আসে না। কিছু না বলে এই বাসা থেকে বেরিয়ে গেলাম। এবার কি হবে? টিউশনির টাকাটা দিয়ে আব্বু আম্মুর মেডিসিন কিনি, কিন্তু এবার কি হবে? হঠাৎ করেই অবন্তীর রেজাল্টের কথা মনে পড়লো। আন্টি দেওয়া বেতনগুলো দেখতে লাগলাম। পুরো টাকা দেয়নি, অর্ধেক দিয়েছে। বাসা চলে সব দিক দিয়ে আসে। অবন্তীর জন্য 2 কেজি মিষ্টি নিলাম। তারপর হেঁটে হেঁটে বাসায় গেলাম। কলিং বেলটার একটু পর দরজা খুলে দিল। তাকে দেখে অবন্তী আমার সামনে। সে আমাকে দেখার সাথে সাথে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আমি তো পুরো টাসিয়ে খেয়ে গেলাম। কিছু বলার ভাষায় খুঁজে পাচ্ছি না। একটু পর আম্মু রুম থেকে বের হয়ে দেখে অবন্তী আমাকে জড়িয়ে ধরে আছে। আম্মু হাসতে হাসতে আবার রুমে চলে যায়। আমি লজ্জায় লাল হয়ে গেলাম। তারপর অবন্তী আমাকে ছাড়িয়ে বলতে থাকে, জুয়েল, আমি পাস করেছি। কংগ্রেচুলেশন, এই নিন মিষ্টিগুলো নিয়ে যান। ওই, আমি পাস করেছি সেই জন্য এত খুশি হইনি, খুশি হয়েছি এই জন্য তুমিও ভালো পাস করেছো। কি? তুমিও করেছো, শুধু পয়েন্টটা একটু কম, এটা কোনো ব্যাপার না। আমি আর কোনো কথা না বলে অবন্তীকে কোলে তুলে নিলাম। আসলে খুশিতে নিজেকে আর স্থির রাখতে পারেনি। ওরে কোলে নেওয়ার কারণে ও আমার থেকে অবাক হয়ে তাকিয়ে রইল। সরি, আসলে এমন একটা খুশির খবর শুনে নিজেকে স্থির রাখতে পারিনি। ইটস ওকে, যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। আমি রুমে চলে গেলাম। মনে মনে ভাবলাম এবার লিমাদের অফিসে যাব, দেখি চাকরিটা হয় কিনা। ফ্রেশ হয়ে আব্বু আম্মুর কাছে আসলাম। আব্বু আম্মু দুজনেই অনেক খুশি। বসে বসে অনেকক্ষণ গল্প করলাম। তারপর খাওয়া দাওয়া করে রুমে চলে গেলাম। অবন্তী রুমে আসার আগেই শুয়ে পড়লাম। একটু পরে সে আসলো, আমার পাশে বসলো। কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে খাটে চলে গেল। অবন্তী ঘুমিয়ে যাওয়ার পর আমি উঠলাম। উদ্দেশ্য হচ্ছে ভাইয়ের কাছে যাব। আজকে এমন একটা দিনে ভাইয়া থাকলে হয়তো তিনি আমাদের চাইতে বেশি খুশি হতেন। আমি উঠে অজু করে ভাইয়ের কবরের দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর আমি কবরের কাছে গেলাম। আমি জানি ভাই আমাকে দেখে অনেক খুশি হবে। আমি কবরের মাথার পাশে গিয়ে বসলাম। ভাইয়া, কেমন আছিস? এত রাতে তোকে ডিস্টার্ব করার জন্য সরি। জানি তুই অনেক বিরক্ত হবি, কিন্তু কি করবো বল। কথাগুলো তোকে না বলে যে আমার ঘুম আসবে না। আজকে আমাদের রেজাল্ট দিয়েছে, যদিও রেজাল্ট নিয়ে আমার তেমন একটা মাথা ব্যথা নেই। আমি চিন্তায় ছিলাম অবন্তীকে নিয়ে। আলহামদুলিল্লাহ, সে পাশ করেছে, আমিও করেছি, কিন্তু সেটা হয়তো তোর মনের মতো হবে না। ভাইয়া, তোর স্বপ্নটা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। তোর আর অবন্তীর ইচ্ছা ছিল অবন্তী যেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। আজকে সেই দিন যেটার জন্য তুই স্বপ্ন দেখতি। আজকে সবই ঠিক আছে, শুধু তুই নেই আমাদের পাশে। তোর স্বপ্নগুলো আমি নিজের জীবন দিয়ে হলেও পূরণ করব।
জানিস ভাই, আমার অনেক ইচ্ছা ছিল খুব ভালো একটা রেজাল্ট করার জন্য, কিন্তু কি করব বল, সেটা হয়তো আমার কপালে নাই। তারপর যে পাশ করেছি সেটার জন্য আলহামদুলিল্লাহ। ভাইয়া, তুই যদি থাকতি হয়তো আমিও ভালো কিছু করতাম। তুই চলে যাওয়ার পর থেকে আমার পুরো পৃথিবীটাই পাল্টে গেছে। এখন বুঝতে পারছি তুই কত কষ্ট করে আমাদের স্বপ্নগুলো পূরণ করেছিস। এত কষ্ট করার পরও নিজেকে সবসময় হাসি খুশি রেখেছিস। ভাই, তোর জন্য তো আমি কিছুই করতে পারিনি। সারাটা জীবন তুই আমাদের জন্য করেই গেছিস। জানিস ভাইয়া, অবন্তী এখনও আমাকে মেনে নেয়নি, হয়তো নিবেও না, কিন্তু তাতে আমার কোনো আফসোস নেই। সে এখনও তোকে অনেক ভালোবাসে। অবন্তীর জন্য না হয় আমি আমার জীবনটা স্যাক্রিফাইস করে দিলাম। সে যেমন থাকতে চায় তেমনই থাকুক। ভাই, আমার টাকা পয়সা কিছু দরকার নেই, শুধু তোকে দরকার। তুই আরেকটা বার আমাদের মাঝে ফিরে আয়, কখনো তোকে হারাতে দিব না। প্লিজ ভাই, আয় আরেকটা বার। আর কোনো কথাই আসছে না মুখ দিয়ে। বসে বসে ভাইয়ের স্মৃতিগুলো মনে করতে লাগলাম। তারপর উঠে কবর জিয়ারত করে বাসা চলে আসলাম। এসে দেখি অবন্তী মন খারাপ করে বসে আছে। কি ব্যাপার, আপনি ঘুমাননি? কোথায় গিয়েছিলে? এই তো একটু বাইরে, ঘুম আসছে না তো তাই ঘুরে এলাম। মিথ্যা বলো কেন, সত্যি করে বলো। ভাইয়ের কবরের কাছে এত রাতে? জিয়ারত করতে গেছিলাম। কি কি বলেছো তোমার ভাইয়াকে? কিছু না, জাস্ট জিয়ারত করে চলে আসছি। আমি সব শুনেছি। আপনি কিভাবে শুনেছেন? তোমার পিছনে পিছনে গিয়েছিলাম। রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ুন। কথাটা ঘুরিয়ে দেওয়ার জন্য অবন্তী কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু আমি গিয়ে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাজে যাব, এমন সময় অবন্তী সামনে আসলো। কিছু বলবেন? হুম, একটা কথা ছিল। বলেন। আমি একটু আমাদের বাসায় যাব, যদি দিয়ে আসতে ভালো হতো। কিন্তু আমি তো কাজে যাচ্ছি, আর হঠাৎ করে ওই বাসায় কেন? রেজাল্ট দিয়েছে, আব্বু আম্মু শুনে অনেক খুশি হয়েছে। আর এমনিতেই অনেক দিন যায়নি। সকালে আম্মু কল দিয়ে তোমাকে নিয়ে যেতে বলেছে। আম্মা আব্বুকে বলেছেন? হুম, কি বলেছে? যাওয়ার জন্য বলেছে, যদি তুমিও যাও তাহলে ভালো হতো। না, আমি যেতে পারবো না। কেন? গেলে সমস্যা কোথায়? কাজ আছে, কালকে এমনিতেই অগ্রিম টাকা নিয়েছি। এখন কাজ না করলে বের করে দিবে, পরে দেখা যাবে চাকরিটাও যাবে। তাহলে আমাকে বাসায় নামিয়ে দিয়ে তারপরে যেও। প্লিজ না করো না, একা একা ভয় করে। আচ্ছা ঠিক আছে, রেডি হয়ে নেন। ওয়েট, যাবো আর আসবো। আমি বাইরে দাঁড়িয়ে রইলাম। অবন্তী রেডি হয়ে আব্বু আমাকে সালাম করে বেরিয়ে গেল। একটা রিক্সা নিয়ে ওদের বাসার দিকে রওনা দিলাম। কালকে যে মিষ্টিগুলো আমি কিনে নিয়ে আসলাম সেগুলো আম্মুর সাথে দিয়েছে, যাতে আর ওখানে যাওয়ার সময় কিছু কেনা না লাগে। কিছুক্ষণ পর অবন্তীদের বাসা চলে আসলাম। ওর ব্যাগপত্র নামিয়ে দিয়ে চলে আসতে যাব, এমন সময় অবন্তী ডাক দিল। জুয়েল, বলেন। কিছু খেয়ে যাও। এখন না, এমনিতে দেরি হয়ে যাচ্ছে, আসি, আল্লাহ হাফেজ। জুয়েল, আবার কি? রাতে আসতে পারবে? রাতে এসে কি করব? আম্মু তোমাকে আসতে বলেছে, রাতে এসে দেখা করে নিও। রাত থেকে পরের দিন এখান থেকে কাজে যেও। চেষ্টা করব। এই কথা বলে আবারও রওনা দিলাম। মনে মনে ভাবলাম, আজকে হঠাৎ করে অবন্তী এত ভালোবাসা দেখাচ্ছে, কারণ কি? মনে হয় কাল রাতে সব কিছু শুনে ফেলেছে। ধুর, এত কিছু ভেবে লাভ নেই, ও আমাকে মেনে নেবে না। ভালো পাশ করার কারণে হয়তো কৃতজ্ঞতা দেখাচ্ছে। অবন্তীকে ওদের বাসায় রেখে আমি কাজে চলে গেলাম। সারাদিন কাজ করলাম, এসে মাঝে অবন্তী বেশ কয়েকবার কল দিয়েছে, খেয়েছে কিনা, ভালো আছে কিনা, ওদের বাসায় কখন যাব, আরও অনেক কিছু বলেছে। রাতে আমি আমাদের বাসায় চলে গেলাম। কিরে, তুই এখানে কেন? মানে কি? অবন্তী তোকে কিছু বলেনি? বলেছে, ওদের বাসায় যাওয়ার জন্য বলেছে। তো যাসনি কেন? আরে আজব তো, ও বললে কি যেতে হবে? অবশ্যই। অবন্তী অনেকবার কল দিয়েছিল, তুই আসলে যেন ওদের বাসাতে যেতে বলি। আমি যাব না এখন, অন্যদিন যাব। ইস, যাবি না মানে? এক্ষুনি যা। কিন্তু বাবা। কোনো কিন্তু নয়, রেডি হয়ে অবন্তীর কাছে যা। কি আর করা, রেডি হয়ে ওদের বাসা দিকে রওনা দিলাম। প্রায় 30 মিনিট পর ওদের বাসার সামনে গেলাম। কলিং বেল দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিল। কি ব্যাপার, এটা কি হলো? মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দরজা খুলে গেল। মনে হয় দরজার কাছে কেউ ছিল। তাকে দেখি অবন্তী। আমাকে দেখে একটা হাসি দিয়ে বলল, এত দেরি হলো যে? রাস্তায় জ্যাম ছিল। যাও, সোফা রুমে যাও, আম্মু আব্বু ওখানেই আছে। আমি ওই রুমে গেলাম, ওনাদের সালাম করলাম, অনেকক্ষণ বসে বসে গল্প করলাম। তারপর একসাথে খেয়ে আমি অবন্তীর রুমে চলে গেলাম। রুমে গিয়ে খাটে শুয়ে রইলাম। এমন সময় অবন্তী আসলো। আমি যে উঠে যাব তখনই, এই কই যাও? আপনি ঘুমাবেন না? ঘুমাবো
ঘুমাবো তো, কিন্তু তুমি খাট থেকে নামো কেন? না নামলে আপনি কোথায় ঘুমাবেন? সেটা তোমার জানতে হবে না, তুমি ঘুমাও। কিন্তু ঘুমাতে বলছি না, ঘুমাও। আমি কিছু না বলে ঘুমিয়ে গেলাম। অবন্তী রুম থেকে চলে গেল, মনে হয় অন্য রুমে থাকবে। যাক, ভালো হয়েছে, আমি অন্তত খাটে ঘুমাতে পারবো। এতদিন ফ্লোরে থাকতে থাকতে পিঠে ব্যথা হয়ে গেছে। আর শ্বশুরবাড়ি এসে যদি নিচে থাকি আর সেটা যদি কেউ দেখে ফেলে, তাহলে আমার বাণিজ্য সব শেষ। শুয়ে ভাবছি, অবন্তী কি আসলে আমাকে মেনে নেবে না? আমারও তো ইচ্ছে করে বউয়ের সাথে থাকতে, ওর সাথে ভালো একটা সম্পর্ক রাখতে, মনের গহীনে যত কথা লুকিয়ে আছে সবগুলো শেয়ার করতে। কিন্তু এমন একটা কপাল নিয়ে দুনিয়াতে আসছি যে কপালের শোক নামে কোনো কিছু লেখা নেই। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। রাতের বেলা মনে হলো কিছু একটা আমার বুকের উপর চাপ দিয়ে আছে। আস্তে আস্তে চোখ খোলাম, তাকিয়ে দেখি অবন্তী আমার পাশে শুয়ে আছে, আর একটা হাত আমার মুখের ওপর, অন্য একটা হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইলাম। স্বপ্ন দেখতেছি না তো? না, স্বপ্ন না, আসলে সত্যি। কিছুক্ষণ অবন্তীর মায়ামাখা মুখের দিকে তাকিয়ে রইলাম। দেখে মনে হচ্ছে ছোট একটা বাচ্চা আমার বুকে শুয়ে আছে। তারপর আমিও ঘুমিয়ে গেলাম। সকালে ওটাকে ঘুম ভাঙলো। কি ব্যাপার মহারাজ, আর কত ঘুমাবেন? কাজে যাবেন না? সরি, আপনি আমাকে আর একটু আগে ডেকে দিতেন। সমস্যা নেই, এখনো সময় বেশি হয়নি। আমি নাস্তা রেডি করতেছি, তুমি ফ্রেশ হয়ে ডাইনিং রুমে এসো। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসছি। অবন্তী চলে গেল। আমি গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে ডাইনিং রুমে গেলাম। এতগুলা নাস্তা দেখে একটু টাসি খেলাম। আসলে অনেকদিন হয়েছে এত ভালো নাস্তা একসাথে খেয়েছি কিনা মনে নেই। প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠেই বাইরে গিয়ে কলা পাউরুটি খেয়ে নিতাম। যাই হোক, সবাই মিলে নাস্তা করে নিলাম। নাস্তা করে ওর আব্বা আমর থেকে বিদায় নিয়ে আমি ওদের বাসা থেকে বেরিয়ে গেলাম। উদ্দেশ্য কাজে যাবো। গেটের বাইরে আসতেই অবন্তী ডাকলো। জুয়েল, কিছু বলবেন? কাজে না গেলে হয় না? আজকে বাজার করতে হবে। কাজে না গেলে কি দিয়ে বাজার করব? এখানে আবার আসবে? জানি না, তবে মনে হয় না। প্লিজ আসিও। চেষ্টা করব। তারপর বিদায় নিয়ে বেরিয়ে গেলাম। সোজা কাজে চলে গেলাম। কাজ করতেছি এমন সময় নিমার কথা মনে পড়লো। সে তো বলেছে রেজাল্টের পর ওর বাবার অফিসে যেতে। রেজাল্ট তো দিল, দেখি কিছু একটা হয় কি না। সেখানে চাকরিটা হয়ে গেলে অন্তত আর ভ্যান গাড়ি নিয়ে হেঁটে হেঁটে মাল বিক্রি করা লাগবে না। লিমাকে কল দিলাম, কয়েকবার রিং পড়লো, কিন্তু ধরো না। আবার দিলাম, এবার ধরলো। হ্যালো লিমা, কেমন আছিস? জুয়েল নাকি রে? ভুলে গেলি নাকি? আরে হারামি, তোরে কেন ভুলবো? বল কি অবস্থা? এই তো মোটামুটি। তোর কি অবস্থা? রেজাল্ট কি? বলিস না ভাই, যেটা আশা করেছিলাম সেটা হয়নি। তোর কি? কোনো মতে পাস করেছি। আচ্ছা, একটা কথা ছিল। বল। তুই যে বলেছিলি তোদের অফিসে লোক লাগবে, সেই ব্যাপারে তুই কি তোর বাবার সাথে কথা বলেছিস? কথা বলা লাগবে না, তুই তোর সব কাগজপত্র নিয়ে চলে আসিস, আমি থাকবো। ঠিকানা তোকে মেসেজ করে দিব। থ্যাঙ্কস দোস্ত। থ্যাঙ্কস দিয়ে কাজ হবে না, ট্রিট দিবি। আচ্ছা ঠিক আছে, দিব। কাল কয়টায় আসবো? 10টায় আসিস। আচ্ছা ঠিক আছে, কলটা কেটে দিলাম। মনের মধ্যে একটু শান্তি আসলো। বিকাল পর্যন্ত কাজ করে বাজার করে বাসায় গেলাম। অবন্তী কয়েকবার কল দিয়েছিল ওদের বাসায় যাওয়ার জন্য, আমি না করে দিয়েছি। খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে দেরিতে উঠলাম, কারণ কাজে যাব না। 8টার সময় রেডি হয়ে আব্বু আম্মুকে সালাম করে কি রে, তোর আবার কি হয়েছে? নিলাম। কেন সালাম করতে পারি না? আরে পারবি না কেন, কিন্তু হঠাৎ করে করতেছিস তো তাই জিজ্ঞেস করলাম। কিছু কি হয়েছে? সেটা বিকালবেলা বলবো। এখন বল। সারপ্রাইজ। এই কথা বলে বাসা থেকে রওনা দিলাম। লিমার দেওয়া ঠিকানা মতো চলে গেলাম। সেখানে গিয়ে দেখি লিমা বসে আছে। কি রে, আসছিস? হুম। আয়, বাবার সাথে তোর পরিচয় করিয়ে দিই। আর বাবাকে তোর ব্যাপারে সব বলেছি। থ্যাঙ্কস দোস্ত। যা ভিতরে যা, সব কিছু দিয়ে আয়। আমি ভিতরে গেলাম, সবার সাথে পরিচিত হয়ে কাগজপত্র সব জমা দিলাম। এরপর বাইরে এসে লিমার সাথে বসলাম। একটু পর ম্যানেজার এসে আমাকে আর লিমাকে ডেকে নিয়ে যায়। ভিতরে গেলাম। লিমার বাবা বলল, দেখো বাবা, তোমার এসএসসি এবং এইচএসসি এর রেজাল্ট ভালো ছিল, কিন্তু অনার্সের রেজাল্ট খুব একটা ভালো না। আমাদের রুল অনুযায়ী চাকরিটা তুমি আসলে পাচ্ছ না। চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। কিন্তু আমার মেয়ে এত করে বলছে যে চাকরিটা না দিয়ে পারছি না। তুমি চাইলে কালকে থেকে জয়েন করতে পারো। ধন্যবাদ স্যার। খুশিতে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আমি লিমা ওর বাবার রুম থেকে বের হলাম। লিমা, লিমা কি বলে যে তোকে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। তোর বউ কেমন আছে?
আছে ভালোই। এখন কি ঠিক হয়েছে? আগে থেকে একটু ঠিক হয়েছে, বাকিটা আগের মতোই। টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। চল এখন। কোথায়? ট্রিট নিবি না? আজকে না, অন্যদিন। আচ্ছা ঠিক আছে, আজকে যাই। বসের সাথে কিছু হিসাব আছে, ওগুলো শেষ করে আসি। যা, কালকে থেকে চলে আসিস। ওকে, আল্লাহ হাফেজ। তারপর লিমার কাছ থেকে বিদায় নিয়ে ওদের অফিস থেকে বের হয়ে রাস্তায় আসলাম। আয়মান কল দিল, ওর সাথে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছি। এমন সময় কিছু একটার সাথে সজোরে আমাকে ধাক্কা দিল। ধাক্কা খেয়ে অনেক দূরে গিয়ে পড়ি, তারপর আর কিছু মনেই নেই। যখন জ্ঞান আসলো তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। তাকিয়ে দেখে অবন্তী আমার পাশে বসে আছে। আমি ওর দিকে তাকালাম। আমার তাকানো দেখে অবন্তী আমাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, এখন কেমন লাগছে? ভালো। টেনশনের দরকার নেই, খুব বেশি কিছু হয়নি। ডাক্তার বলেছে 2-1 দিনের মধ্যেই বাসায় চলে যেতে পারবে। হুম আমি তোমার আব্বু আম্মুকে কল দিয়ে আসতে বলছি। বুঝলাম না, অবন্তী হঠাৎ করে আমার আব্বু আম্মু বলছে কেন? তারও তো আব্বু আম্মু। কিছু না বলে চুপ করে রইলাম। ওনারা আসছে, তুমি শুয়ে থাকো। আপনি কোথায় যাচ্ছেন? আমার একটু কাজ আছে। আমার এই অবস্থায় অবন্তী আমার পাশে থাকবে সেটা না করে বলতেছে তার নাকি কাজ আছে। বাবা মা আসা পর্যন্ত থাকুন। না, দেরি হয়ে যাবে, অন্য কোনো দিন দেখে যাব। অবন্তী উঠে চলে গেল। আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, হঠাৎ করে অবন্তীর কী এমন হলো যে এত কাজে আমাকে জানাচ্ছে না। আব্বু আম্মু আসলো, এসে আমাকে ধরে কান্না করতে লাগলো। আম্মুকে সান্ত্বনা দিলাম যে আমি ঠিক আছি, শুধু মাথায় একটু আঘাত লেগেছে। অবন্তী কই? এই তো একটু আগে গেছে, ওর নাকি খুব জরুরি একটা কাজ আছে। কি এমন জরুরি কাজ যে তোর পাশে থাকতে পারছে না? বাদ দাও, আবার চলে আসবে। আরও কিছুক্ষণ কথাবার্তা বললাম। সেদিন হাসপাতালে থেকে গেলাম, আব্বু আম্মুও থেকে গেল। পরের দিন হাসপাতাল থেকে বাসা চলে গেলাম, কিন্তু এই দুদিনে অবন্তী একবারও আসেনি এবং একটা কলও দেয়নি। আমিও আর নিজে থেকে দিইনি। 1 সপ্তাহ পর মোটামুটি সুস্থ, তাই চিন্তা করলাম নতুন অফিসে জয়েন করে ফেলি। বসে থাকা ঠিক হবে না, তাই রেডি হয়ে সকালবেলা বের হচ্ছি। আম্মু আমার সামনে আসলো। কোথায় যাচ্ছিস? নতুন চাকরি পেয়েছি, বেতনও আগে থেকে ভালো, কষ্টও কম, তাই চিন্তা করলাম আজ থেকে শুরু করে দেই। সে কি রে, তুই তো আমাদের একবারও বলিসনি। কখন পেলি নতুন জব? যেদিন অ্যাক্সিডেন্ট করেছিলাম সেদিন। আম্মু বাবাকে ডেকে বলল। বাবা অনেক খুশি, দুজনের কাছ থেকে বিদায় নিয়ে বের হব। এমন সময় আবার দাঁড়িয়ে গেলাম। কিছু বলবি? অবন্তীকে কেউ কিছু বলবে না, বলার দরকার নেই। কেন রে, এমন একটা খুশির খবর মেয়েটাকে না দিয়ে পারি? না, দেওয়ার দরকার নেই, সময় হলে জানবে। এখন নিজে থেকে কেউ কিছু বলবে না। আচ্ছা ঠিক আছে, বলবো না। আমি আর কিছু না বলে রওনা দিলাম। 30 মিনিট পর অফিসে গেলাম, ম্যানেজারকে সালাম দিলাম। উনি সব কিছু ঠিকঠাক করে দিল, আমাকে সবার সাথে পরিচয় করে দিয়ে আমাকে ডেস্ক দেখিয়ে দিল এবং কাজ বুঝিয়ে দিল। নতুন অফিস, নতুন কাজ, ভালোই লাগছে। কিন্তু বারবার অবন্তীর কথা মনে পড়তে লাগলো। আজকে এতদিন অবন্তী একবারও একটা কলও দেয়নি। কাহিনী কি? অবন্তী কি নতুন কারোর সাথে? না, এটা হতে পারে না। বসে বসে ওর কথা ভাবতেছি, এমন সময় রিমা এসে একটা টোকা দিল। কি ব্যাপার স্যার, ম্যামের কথা খুব মনে পড়ছে বুঝি? আরে না, তুই কখন আসলি? আসছে তো অনেক আগে, এসে দেখলাম তুই বসে বসে কি নিয়ে চিন্তা করতেছিস। না, তেমন কিছু না। নতুন অফিস কেমন লাগছে? ভালোই। কোনো প্রবলেম হলে ম্যানেজারকে বলিস। আচ্ছা ঠিক আছে। তুই থাক, আমি বাবার সাথে দেখা করে আসি। ওকে যা। তারপর আবার কাজ করতে লাগলাম, কিন্তু বারবার অবন্তীর কথায় মাথায় ঘুরতে লাগলো। বিকালবেলা অফিস শেষ করে আয়মানকে কল দিয়ে আসতে বললাম। আয়মান আসলো, দুজনে একটা রেস্টুরেন্টে গেলাম, কিছু খাওয়া দাওয়ার অর্ডার দিলাম। কি রে, তুই তো পুরাই চেঞ্জ, চাকরি পাইছিস? হুম। শালা একবারও বললি না। তোর জন্য সারপ্রাইজ ছিল, এখন তো বলে দিলাম। তা আজকে কয়দিন? আজকে জয়েন করলাম লিমাদের অফিসে। কোন লিমা? আরে আমাদের কলেজের ফ্রেন্ড লিমা। ও আচ্ছা, ভালো। আমার জন্য একটা দেখ। তুই চাকরি করলে তোর বাবার টাকা কে খাবে? আরে না, আগের মতো টাকা দেয় না। আব্বা কি পরিমাণ কিপটে তুই সেটা ভালো করেই জানিস। আচ্ছা দেখব। তোর ভাবি বউ কেমন আছে? ভাবিব মানে? আগে ছিল ভাবি, এখন হয়েছে বউ, দুইটা মিলে ভাবি বউ। তুই কোনোদিন ঠিক হবি না। তো কি অবস্থা ওনার? এবার তো অনেক খুশিতে থাকবে, তাই না? ওরে কিছু জানায়নি, কেন? সব কিছু বললাম। জুয়েল দোস্ত, তোরে আমি আগে যেই কথাটা বলছি এখনও সেম কথাই বলতেছি। ওই মেয়েটার মধ্যে কোনো ঘাপলা আছে। যেমন?
প্রথমত তোর ভাই মারা যাওয়ার পর অবন্তী যদি তোদের বাসা থেকে চলে যেত, খুব ভালো বিয়ে করতে পারতো না। ওর ভাগ্য ভালো যে তুই ওরে আবার বিয়ে করেছিস। দ্বিতীয়ত তোর বাবা মা অবন্তীকে যে পরিমাণ ভালোবাসে, আদর করে, আমার মনে হয় না পৃথিবীর অন্য কোথাও এমন আদর পাবে। সব কিছু থাকা সত্ত্বেও অবন্তী তোর সাথে একই খাটে থাকে না, একসাথে মিশে না। এই থেকেই তো বোঝা যায় ওর মাঝে কোনো ঘাপলা আছে। কিন্তু আমি তোরে কোনো অভাব দেখাইনি, ওর সবগুলো স্বপ্নে পূরণ করেছি। আমার মনে হয় ওর কোনো পুরনো বয়ফ্রেন্ড আছে। আরে না, এটা হয় না। এটাই হবে। গরিবের কথা বাসি হলেও মিষ্টি হয়। কি করব বল, আম্মু আব্বুর দিকে তাকিয়ে ওরা কিছু বলতেও পারছি না। ও এখন কোথায়? ওর বাবার বাসায়। আমার অ্যাক্সিডেন্টের আগে থেকে গেছে, এখনও আসেনি। একবারও আসেনি? না, কল করে জিজ্ঞেস করেনি আমি বেঁচে আছি নাকি মরে গেছি। তাইলে শিওর থাক ওর অন্য কোথাও রিলেশন আছে। দোস্ত, ওরে ফলো করতে পারবি? ওকে করলাম, সমস্যা কোথায়? কিন্তু এটা শিওর যে অবন্তী তোর কাছে থাকবে না। আগে হোক আর পরে হোক, ওর ডিভোর্স দিতেই হবে। তুই না দিলেও সে তোকে দিবে। আচ্ছা, তুই শুধু ফলো কর। ওকে। আরও কিছু কথা বলে বাসা চলে আসলাম। এসে ফ্রেশ হলাম। আম্মু রুমে আসলো। কিছু বলবে? হুম। বলো, আব্বু কোথায়? বাইরে গেছে। ও, কি বলবা বলো। মেয়েটা অনেকদিন বাসায় নেই, বাসাটা কেমন খালি খালি লাগছে। যা না বাপ, ওরে নিয়ে আয়। কাকে? অবন্তীকে। ওরে অনেক মিস করছি। ওর আব্বু বলেছিল বিকালবেলা যাবে, কিন্তু আমি দিইনি। আমি বলেছি তুই গিয়ে নিয়ে আসবি। ও নিজে থেকে আসবে, আমি নিয়ে আসতে পারবো না। এটা কেমন কথা? একা একটা মেয়ে কি করে আসবে? আরে আজব, এত রাত ওরে কেমনে নিয়ে আসবো? সকাল হোক, আমি গাড়ি পাঠিয়ে দেবো, ও চলে আসবে। না, তুই এখন যা, ওকে নিয়ে আয়। মানে কি এখনই আসবো মানে? এই রাতের বেলা? তোরে কি বলছি, আজকে রাতেই নিয়ে আসতে হবে। আমি বলছি তুই এখন যাবি, রাতটা ওখানেই থাকবি, কালকে সকালে ওরে নিয়ে আসিস। পারবো না। ঠিক আছে, আমি যাচ্ছি। পাগল হয়েছ? এত রাত ওদের বাসা যাবো মানে? যাবই তো। তুই যেহেতু যাবি না, আমি নিজেই গিয়ে আমার মেয়েকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কি আর করার, ইচ্ছা না থাকা সত্ত্বেও রেডি হয়ে অবন্তীদের বাসা থেকে রওনা দিলাম। 40 মিনিটের পরে বাসায় গেলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বাজে। কলিং বেল দিলাম। কিছুক্ষণ পর অবন্তীর মা এসে দরজা খুলে দেয়। আমি সালাম দিলাম, ভিতরে গেলাম। উনি বলল অবন্তী রুমে আছে। আমি অবন্তীর রুমে গিয়ে দেখি অবন্তী কার সাথে যেন হেসে হেসে মোবাইলে কথা বলতেছে। আমাকে দেখে একরকম চোরের মতো হয়ে গেল। তুমি এখানে? কোনো প্রবলেম? প্রবলেম না, কিন্তু আসতে তো পারমিশন লাগে। নিজের বই রুমে আসবো, সেখানে পারমিশন? সরি। কেন আসছো? অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। আম্মু আব্বু আপনাকে অনেক মিস করতেছে। এখানে আসলেন যে? তো অনেক দিন হয়েছে, এবার বাসায় চলেন। দেখো, তোমাকে অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবতেছি, কিন্তু বলা হয়নি। এখন বলেন। দেখো, আমারও তো ইচ্ছে আছে। আমি চাই নিজের পায়ে দাঁড়াতে। মানে? মানে আমি মাস্টার্স করব, তারপর একটা ভালো জব করব। আপনাকে আগেও বলেছি, এখনও বলছি, আমি চাই না আপনি চাকরি করেন। তোমার চাওয়া না চাওয়ায় আমার কিছু যায় আসে না। আপনি এগুলো কি বলতেছেন? তুমি আমার জন্য অনেক করেছো। তোমার ফ্যামিলিতে থাকা মানে তোমার করুণায় থাকা, কিন্তু আমি কারো করুণা নিয়ে থাকতে চাই না। করোনা করছি মানে? স্বামী হিসেবে এইগুলো আমার দায়িত্ব। কিন্তু আমি তোমাকে কখনো স্বামী হিসেবে মানতে পারবো না। আপনি এতদিন পর এইগুলো কি বলতেছেন? আমারও তো একটা ভবিষ্যৎ আছে। আপনি কি বলতে চাইছেন, ক্লিয়ার করে বলেন। দেখো জুয়েল, আমি তোমার সাথে এইভাবে থাকতে পারবো না। আব্বু আম্মুকে কি বলে বোঝাবেন? ওনারা কি আপনাকে নিজের মেয়ে চেয়ে কম কিছু করেছে? দেখো, আমি এত কিছু বুঝি না, আমি জাস্ট মুক্তি চাই। তোমার সাথে আমার চায় না। চায় না মানে? মানে তোমার এই টানাটানির সংসারে আমি থাকতে পারবো না। যে টাকা বেতন পাও তা দিয়ে কিছুই হবে না। টাকা কি সব? টাকাই সব। কয়টা ইচ্ছে পূরণ করেছো আমার? কয় টাকা হাত খরচ দাও আমাকে? কয়বার শপিংয়ে নিয়ে গেছো আমাকে? বিয়ের পর থেকেই তো এইভাবেই রাখছো। লজ্জা করে না আবার নিজেকে স্বামী বলে দাবি করতে? আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, আর কি করব। আমি এত কিছু বুঝি না। তার মানে আপনি যাবেন না, এটাই তো? হুম। আমি আর কোনো কথাই বললাম না। অবন্তীদের বাসা থেকে বেরিয়ে গেলাম। কাউকে কিছু বললাম না, এত রাতে বাসা যাওয়া ঠিক হবে না। আব্বু আম্মুকে যদি জানাই তাহলে ওনারা অনেক কষ্ট পাবে। আর কিছুদিন দেখি, পরে না হয় সময় করে সব ওনাদের জানিয়ে দেব। আয়মানকে কল দিলাম।
আজ রাতে ওর সাথেই থাকবো, কারণ এত রাতে বাসা যাওয়া ঠিক হবে না। আয়মানকে বলাতে আয়মানও বলল ওদের বাসা যাওয়ার জন্য। যেতে যেতে ভাবতে লাগলাম, অবন্তীর জন্য আমি এত কিছু করলাম, অথচ সে এক মুহূর্তে সব ভুলে গেল। তাহলে 2 রাতে যে আমার সাথে ঘুমিয়েছে ওইটা কেন করলো? আমি আব্বু আম্মুকে কি বলবো? ওনারা তো অবন্তীকে না পেলে মরেই যাবে। অবন্তী এত বড় বিশ্বাসঘাতকতা করবে আমি তো কোনোদিন কল্পনাও করিনি। ভাবতে ভাবতে আয়মানদের বাসা চলে গেলাম, কলিং বেল দিলাম। কিছুক্ষণ পর আয়মান বেরিয়ে আসলো। জুয়েল, আসছিস? হুম। আয়, ভিতরে আয়। আমি ভিতরে গেলাম, ওর আম্মুকে দেখে সালাম দিলাম। আরে জুয়েল যে, কতদিন পরে আসছো, কেমন আছো বাবা? জি আন্টি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি আন্টি, সবাই ভালো। আর কিছু কথা বলে আমাদের রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে মাত্র বসলাম, আন্টি এসে ডেকে নিয়ে গেল খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষে আবার আয়মানের রুমে গেলাম। খাটে আমি আর আয়মান পাশাপাশি শুয়ে আছি। এমন সময় আয়মান বলল, জুয়েল, এই জুয়েল। বল। কি হয়েছে এবার বল। অবন্তীর কথাগুলো বললাম। তোরে আমি আগেই বলেছি এই মেয়েটার মধ্যে কোনো ঘাপলা আছে। দোস্ত, আমার মাথায় কিছু আসে না। অবন্তী আমার সাথে এমন করবে আমি ভাবতেও পারছি না। দেখ জুয়েল, তোরে আমি আগেই বলেছি, এখনো বলছি, ওই মেয়েটার সাথে তোর হবে না। তুই ওরে ডিভোর্স দিয়ে দে। তোর কাছে এই কথা ছাড়া আর অন্য কোনো কথাই নেই। সারাদিন শুধু ডিভোর্স করস। ওরে ডিভোর্স দিলে আপু আমাকে কি বলে বোঝাবো? আমি নিজে কিভাবে থাকবো? দেখ জুয়েল, আবেগ দিয়ে তো আর জীবন চলে না। আবেগ আর বাস্তবতা এক না। আবেগ দিয়ে জীবন চলবে যদি চালাতে পারিস। কিন্তু ও তো তোকে এখনো মেনেই নিচ্ছে না। ফ্লোরে ঘুমাতে হয় তোকে। ফ্লোরে ঘুমালে সমস্যা নাই, আমি চাই অবন্তী আমার সাথে থাকুক, আব্বু আমার মেয়ে হয়ে থাকুক। কিন্তু জুয়েল, অবন্তী তো তোরে ভালোই বাসে না। ও না বাসুক, আমি তো অবন্তীকে ভালোবাসি। অবন্তী কেন আমাকে ভালোবাসে না সেটাও আমি জানি। কেন? কারণ অবন্তী ভাইয়াকে কি পরিমাণ ভালোবাসতো তোরে বলে বোঝাতে পারবো না। ভাইয়ের সাথে বিয়ের পরে অবন্তী আমাকে ভাইয়ের মতোই দেখেছে। সো হুট করে আমাদের বিয়ে করে তো আর স্বামীর মর্যাদা দিতে পারবে না। সেটা অবন্তী কেন, পৃথিবীর কোনো মেয়েই পারবে না। ভাইয়া মারা যাওয়ার পর থেকে অবন্তী ঠিকমতো খেতো না, ঘুমাতো না, শরীরের প্রতি তার কোনো কেয়ারই ছিল না। কারণ অবন্তীর মনটা পাথর হয়ে গেছে। যেদিন ওই পাথরে ফুল ফুটবে সেদিন অবন্তী জুয়েলকে মেনে নেবে। আমিও সেই দিনের অপেক্ষায় বসে আছি। আমি কোনোদিনও অবন্তীকে কোনো ব্যাপারে জোর করিনি, আর এখনও করব না। কিন্তু অবন্তী তো আজকে বলে দিছে তোকে মেনে নেবে না। সেটাই তো বুঝতেছি না, হঠাৎ করে অবন্তীর কী হলো? হাসপাতালে গিয়েও আমাকে জড়িয়ে ধরে কান্না করেছিল, তারপর কিছু একটা চিন্তা করে ছেড়ে দিয়েছে। আচ্ছা দোস্ত, কিছু মনে না করলে একটা কথা বলতাম। বল। মনে করার কি আছে? অবন্তীর কি কারো সাথে রিলেশন আছে বা ছিল? আমার জানার মতে নাই, কারণ অবন্তীর আম্মু বলেছিল অবন্তী নাকি কোনো ছেলে ফ্রেন্ডই নাই। সে জায়গায় বয়ফ্রেন্ড আসার প্রশ্নই আসে না। তো তুই এখন কি করবি? তোর আব্বু আম্মুকে বলে দিবি ওর ব্যাপারে? এখন না, আরও কিছুদিন দেখি। এখন বলে দিলে ওনারা অনেক কষ্ট পাবে। জুয়েল, আমার মাথা ঘুরতেছে। তুই তোর আম্মু আব্বুকেও বলবি না, নিজেও করবি না, তাহলে কি করবি? আমার মনে হয় এখানে বিশাল একটা রহস্য আছে যেটা আমি জানি না। তো কি করবি এখন? তো তোকে একটু হেল্প করতে হবে। কি? দেখ, আমি তো অফিস চলে যাব, সারাদিন ওখানে থাকতে হবে। তুই তো ফ্রি আছিস। তুই যদি অবন্তীকে ফলো করতি, ও কি করে কার সাথে যায়, তোর বাইক আছে, সমস্যা হবে না। প্রয়োজনে আমি তোকে তেলে টাকাও দিব। এই হারামি, তুই পাগল হয়েছিস? তোর কাছে থেকে আমি টাকা নেব? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর জন্য আমি সব করতে রাজি আছি। থ্যাংক দোস্ত। তাহলে কালকে থেকে ওকে ফলো করা শুরু কর। আমি তোকে অবন্তীর বাসা দেখিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমা। তারপর এক পাশ হয়ে শুয়ে পড়লাম। ঘুম আসে না, বারবার অবন্তী কথায় মনে পড়তে লাগলো। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আয়মান আর আমি বাইক নিয়ে বের হলাম। আয়মানকে অবন্তীদের বাসা দেখে আমি অফিসে চলে গেলাম, কাজ করতে লাগলাম। আর আয়মানকে বারবার কল দিয়ে জিজ্ঞেস করতে লাগলাম, কিন্তু কিন্তু কোনো খবরাখবরই নাই। অফিস শেষ করে বাসায় গেলাম। আব্বু আম্মু আমার ওপর ফায়ার হয়ে আছে। চিরে, তুই একা কেন? আমার মেয়ে কোথায়? আসেনি? আসেনি? তুই কালকে ওর সাথে ঝগড়া করে চলে আসছিস কেন? কি তোমাদের এসব কথা কি বলেছে? তুই কি ভাবছিস অবন্তীর সাথে আমাদের কথা হয় না? অবন্তী আমাদের বলেছে। কি বলবো বুঝতেছি না। কাল কোথায় ছিলি? আয়মানদের বাসায়। অবন্তী তোরে কি বলছে? আরও কিছুদিন ওখানে থাকবে। যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়।
যা বাবা, বেঁচে গেলাম। মনে হচ্ছে আমাকে রিমান্ডে দিয়েছে। শালা অবন্তী আব্বু আমাকে কি বুঝিয়েছে কে জানে। আমার সাথে একরকম করলো আর আব্বু আমার সাথে অন্যরকম, বুঝলাম না। যাই হোক, খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে রেডি হয়ে অফিসে চলে গেলাম। এভাবে 2 দিন গেল। অবন্তীর সাথে আমার কোনো প্রকার যোগাযোগ হয়নি। সেও আমাকে কোনো কল বা মেসেজ দেয়নি। একদিন অফিসে কাজ করতেছি, 10:30 বাজে এমন সময় আয়মান কল দিল। হ্যালো জুয়েল, বল। তুই কই? অফিসে। তুই কোথায়? আমি তো অবন্তীদের বাসার সামনে। কোনো খবর পাইনি। এইমাত্র একটা গাড়ি অবন্তীদের বাসার সামনে আসলো, আর অবন্তী সেটাতে উঠে চলে যাচ্ছে। গাড়িতে কে দেখেছিস? না, দেখা যাচ্ছে না। আরে দোস্ত, তুই গাড়িটা ফলো কর, কি হয় আমাকে জানা। আচ্ছা ঠিক আছে। কলটা কেটে দিল। আমি একটু টেনশনে পড়ে গেলাম। অবন্তী কার সাথে করতেছে? 11:20 আয়মান আবার কল দিল। জুয়েল, বল। ঘটনা তো কিছুই বুঝলাম না। কেন, কি হয়েছে? তোর অবন্তী তো লিমার সাথে। কোন লিবা? আরে বেটা, আমাদের ফ্রেন্ড, তোর বসের মেয়ে। অবন্তী তো লিমার কথা শুনতেই পারে না। জানি তোর বিশ্বাস হবে না, আমি ছবি পাঠাচ্ছি, তুই দেখ। আমার কাছে নর্মাল মোবাইল। আচ্ছা, বিকেলে দেখা করিস। ঠিক আছে। আচ্ছা, আজকে অবন্তী লিমার সাথে কি করে? আমি কেমনে বলুম, তুই লিমারে জিজ্ঞেস করিস। আচ্ছা, তুই একটু ফলো কর। ওকে। আমি বিকেলে তোর সাথে দেখা করব। ওকে। কল কেটে দিল। কাজ শেষ করে বিকালবেলা আয়মার সাথে দেখা করলাম। আয়মান ওর মোবাইলে তোলা ছবিগুলো আমাকে দেখাতে লাগলো। আসলেই তো এটা তো লিমা, কিন্তু অবন্তী তো লিমার নামও শুনতে পারে না। আমাকে কয়েকবার হুমকি দিয়েছে যাতে লিমার সাথে দেখা না করি, কিন্তু এখন দেখছি সে নিজে লিমার সাথে হাত ধরাধরি করে হাঁটছে। কাহিনী তো একটা আছে যেটা আমি জানি না, কিন্তু আমাকে এভাবে বসে থাকলে চলবে না। এই কাহিনীটা কি সেটা বের করতে হবে। এই জুয়েল, কি ভাবতেছিস? দুজনে একসাথে কি করে সেটা? লিমাকে জিজ্ঞেস কর, তাহলে কাহিনী বুঝে যাবি। কিন্তু লিমা কি আমাকে বলবে? বলবে না কেন, অবশ্যই বলবে। না রে, লিমার পেট থেকে সহজে কথা বের হয় না। ওরে ইমোশনাল করে বের করতে হবে। কিন্তু কিভাবে? কিছু একটা চিন্তা কর। দেখি। আচ্ছা, এখন কল দিব। তুই পাগল হয়েছিস? এখন দিলে ভুলেও বলবে না। তোর সাথে যখন দেখা হবে তখন সিস্টেমে জিজ্ঞেস করে নিবি। দেখি। আচ্ছা, এখন কল দিব। আচ্ছা ঠিক আছে। আর কিছুক্ষণ আটা দিয়ে বাসা চলে গেলাম। খাওয়া দাওয়া করে বসে বসে ভাবতে লাগলাম আসলে অবন্তী কি করতে চাইছে। 2 দিন পর অফিসে কাজ করতেছি, এমন সময় লিমা আমার ডেস্কে আসলো। কি রে জুয়েল, কি খবর? ভালো না রে। কেন, বউয়ের জন্য খারাপ লাগছে বুঝি? এই তো ফুকনি মুখ দিয়ে আসল কথা বের করে দিয়েছে, বাকি কথাগুলো বের করে নেই। না রে দোস্ত, বউয়ের জন্য না। তাহলে? আমি আর বেশি দিন বাঁচবো না রে। এগুলো কি বলিস, পাগল হলি নাকি? সত্যি বলছি, ডাক্তার বলেছে আর বেশি দিন নাই। এই, তোর শরীর ঠিক আছে তো? দোস্ত, আমি তো চলে যাব, যাওয়ার আগে একটা রিকোয়েস্ট রাখবি প্লিজ। তুই কি বলতেছিস এগুলো? আর মাথা ঘুরতেছে। তোকে তো দেখে ভালোই মনে হচ্ছে। আরে বল, আমার রিকোয়েস্টটা রাখবি। কি রিকোয়েস্ট বল? এই তো লাইনে আসছে। আপনাদের সাথে কি চলতেছে বলবি? মরার আগে জানতে চাই। কি হলো বল। তুই কিভাবে জানিস? তোকে আর অবন্তীকে আমি একসাথে দেখেছি, প্লিজ বল। তোর সাথে যখন আমি মাহির বিয়েতে হেসে হেসে কথা বলেছি, তখন অবন্তী এসে আমার হাত ধরে কান্না করতে লাগলো আর বলল যাতে তোর সাথে না মিশি। তো তুই কি বললি? আমি বলেছি তুই আর আমি জাস্ট ফ্রেন্ড, আর কোনো সম্পর্ক নেই। অবন্তীকে রাগানোর জন্যই আমরা বিয়েতে এমন করেছি। এরপর থেকে আমার আর অবন্তীর মাঝে ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। আমরা এখন একে অন্যকে তুই করে ডাকি। তো আমাকে বলিসনি কেন? অবন্তী বলতে নিষেধ করেছে, তোরে নাকি শাস্তি দিবে। কি শাস্তি? তুই যাতে অন্য মেয়ের সাথে আর জীবনে কথা না বলিস। আমি যেখানে চাকরি পেয়েছি সেটা কি বলে দিয়েছিস? তুই জয়েন করতে আসার আগেই ওরে বলে দিয়েছি, আর সে তোর আব্বু আম্মুকে জানিয়ে দিয়েছে। তার মানে আমি বলার আগেই আপু আম্মু আর অবন্তী জেনে গেছে? হুম। আচ্ছা, এখন আমাদের মধ্যে একটু ঝামেলা চলতেছে, তুই সেটা জানিস? জানবো না কেন? আমার বুদ্ধি দিয়েই তো অবন্তী এগুলো করতেছে। তার মানে এসবের মধ্যে তুই আসিস? রে দোস্ত, আমি অনেকবার না করেছি, কিন্তু অবন্তী আমাকে কিছুতেই ছাড়েনি, তাই করতে বাধ্য হলাম। কিন্তু আসল কথা কি জানিস? কি? অবন্তী তোকে অনেক ভালোবাসে। কচু বাসে, ও জীবন আমাকে মেনে নেবে না। নিবে দেখিস। আচ্ছা এবার বল তো কি হয়েছে?
আমার আবার কি হবে? তুই না একটু আগে বললি তুই আর বেশি দিন নেই। আরে ফকিন্নি, এটা মেয়েতে ছিল। তোর পেট থেকে আসল কথা বের করার জন্য এমন করেছি। কি, তুই এটা করতে পারলি? তুই যদি পারিস, আমি কেন পারবো না? দাঁড়া, আমি অবন্তীকে সব বলে দিব। বলে দে, তাতে তুই বাস খাবে, আমার কি? দূর, আমি তোদের কারোর সাথে নেই। মনো, মাইনকে চেপে আটকাইছো, বের হওয়ার সুযোগ নেই। বেশি চালাকি করলে এই অবস্থায় হবে। আমি আর এসবের মধ্যে নেই। তুই আগে ছিলি, এখন আছোস, অ্যান্ড আগামীতেও থাকবি। শোন, আবার কি? আমি আর তোরে কোনো ইনফরমেশন দিব না। তুই এত হারামি আগে জানতাম না। আরে আগে কথা শোন। বল। আমি যে সব কিছু জেনে গেছি, অবন্তী যাতে না জানে। আমি ওরে বলে দিব। ওকে বলিস, আমি অবন্তীকে বলবো লিমা নিজে এসে আমাকে সত্যি কথা বলে দিয়েছে। তখন অবন্তীর পক্ষ থেকে খুব সুন্দর আর সাজানো একটা বাস খাবি। সো অবন্তীকে কিছু বলবি না। আচ্ছা। লিমা চলে গেল। আমি চেয়ারে হেলান দিয়ে বসলাম। এবার শান্তি আসলো। শালার অবন্তী জীবনটা শেষ করে দিল। কথায় এসে আমার সাথে রোম্যান্স করবে, সেটা না করে উল্টা আমাকে বাস দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। বালিকা, তুমি চলো ডালে ডালে, আর আমি ছুরি পাতায় পাতায়। জুয়েল কি জিনিস এবার ভালো করে টের পাবা। আইমান না, আরামকে কল দিয়ে আসার জন্য বললাম, দেখা করব। সন্ধ্যার সময় আসলো। আইমানকে সব কিছু বললাম। আইমান তো পুরো টাসি খেয়ে বসে আছে। আরে কি বললিস? সত্যি। অবন্তীর দিকে তাকালে তো মনে হয় নিষ্পাপ একটা মেয়ে, কিচ্ছু জানে না, ভাজা মাছ উল্টে খেতে জানে না, কিন্তু ওর ভিতর এত পেঁচ। দাঁড়া, আমি ওর প্যাচ বের করছি। একটা জিনিস আমার মাথায় আসছে না, কি? অবন্তী তোর হঠাৎ শাস্তি দিতে যাবে কেন? আমি জানি না, সেখানে হয়তো কোনো রহস্য আছে। দেখ এবার কি হয়। দোস্ত, আমি যাই, কালকে দেখা করব। কোথায় যাবি? এখন বাসে যাব, রেডি হয়ে অবন্তীদের বাসে যাব। অবন্তীদের বাসায় কেন? তুই এখনো ছোট, বুঝবি না কিছু। আগে বড় হয়ে নে, তারপর নিজে নিজে বুঝে যাবি। আয়মান আবলের মতো তাকিয়ে রইল। আমি বাসে চলে গেলাম। ফ্রেশ হয়ে আব্বুর কাছে আসলাম। কোথায় যাবি নাকি? হুম। কোথায়? তোমার বিয়ামশাই বাসে যাব। কেন? এত রাতে ওখানে কেন? যেতে পারি না? পারবি না কেন? শ্বশুর বাড়ির মধুর হাড়ি, যখন ভালো লাগে তখন যাবি। এখন কি অবন্তীর কথা খুব মনে পড়েছে? আরে এগুলা কি বলো, দূর যাবই না। বাবা বসে বসে হাসছে। আমি রান্নাঘরে গেলাম, আব্বুকে বলে বেরিয়ে গেলাম। 30 মিনিট পর অবন্তীদের বাসায় গেলাম। অবন্তী কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর দরজা খুলে দেয়। তাকে দেখি অবন্তীর আম্মু। আমাকে দেখে মোটামুটি একটা টাসি খেলো। খাবারই কথা, যেখানে জুয়েলকে বলতে বলতে আসে না, সেখানে নিজে থেকে এসে হাজির, তা আবার রাতের বেলা। আরে জুয়েল, আসো বাবা, ভিতরে আসো। আমি সালাম দিয়ে ভিতরে গেলাম। অবন্তীর বাবা বসে বসে টিভি দেখতেছে। আমাকে দেখে উঠে দাঁড়ালো। আমি ওনার সাথে কুশল বিনিময় করলাম। রুমে আছে, যাও। যাব, এখন না, একটু পর। তাহলে বসো, গল্প করি। আমি ওনার পাশে গিয়ে বসলাম। বাবা মায়ের কথা জিজ্ঞেস করলো, চাকরি বাকরি কী খবর জিজ্ঞেস করলো। আমি ওনার পাশে বসে সব কিছু উত্তর দিচ্ছি। কিছুক্ষণ পর অবন্তী আসলো। আমাকে দেখে ভূত দেখার মতো অবাক হয়ে দাঁড়িয়ে রইল। আমি ওরা পাত্তানি দিয়ে আবারও শ্বশুরের সাথে কথা বলতে লাগলাম। একসাথে খেয়ে আমি অবন্তীর রুমে গেলাম। একটু পর অবন্তী আসলো। কি ব্যাপার, তুমি এখানে আসছো কেন? সেটা আপনাকে কেন বলবো? আজব তো, আমার রুমে এসে শুয়ে আছো অথচ আমাকেই বলবে না। আমি আমার বউর রুমে আসি, আপনার সমস্যা কোথায়? জুয়েল, এসবের মানে কি? মানে খুব সোজা, আমি আমার বউয়ের কাছে আসছি আর বউয়ের সাথে থাকবো। দেখো জুয়েল, ভালো হবে না কিন্তু, আমি কিন্তু চিৎকার করব। তো করেন, দেখি কে আসে। অবন্তী একটু ভয় পেয়ে গেল। তারপর আমার একটু সামনে আসলো। জুয়েল, তুমি সত্যি করে বলো তো, কেন আসছো? কেউ একজনকে অনেক ভালোবেসেছি, ওরা ছাড়া থাকতে পারছি না, তাই চলে আসলাম। অবন্তী কিছুক্ষণ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর আমার পাশে এসে বলল, কাকে ভালোবাসো? যে এখন আমার পাশে বসে আছে। অবন্তী চোখে পানি টলমল করতেছে। আমি ওর একটা হাত ধরে বললাম, আমি কি এতটাই বাজে, এতটাই খারাপ যে আপনি আমাকে মেনে নিতে পারছেন না? এটা ঠিক যে আপনি কখনো আমাকে মন থেকে মেনে নেবেন না। আবার এটাও জানি কোনো এক কারণে আপনি আমাকে শাস্তি দিতে চেয়েছেন, কিন্তু এমন শাস্তি দিচ্ছেন আর একটু হলে তো আমি পৃথিবী ছেড়ে শেষ করার আগেই মুখটা হাত দিয়ে দিল। না প্লিজ, এগুলো ভুলেও মুখে আনবে না। একজনকে হারিয়ে ফেলেছি, আর কাউকে হারাতে চাই না। এসব কিছুর জন্য আমি অনেক অনেক সরি। তো তো কেন এমন করলেন আমার সাথে? আমার দোষটা কি ছিল? তুমি যখন মাহির বিয়েতে লিমার সাথে হেসে হেসে কথা বলতেছিলে, সেটা দেখে আমার ভিতরে একটা মোচড় দেয়।
মনে হলো আমি খুব দামি একটা জিনিস হারিয়ে ফেলতেছি। তোমার আড়ালে আমি লিমাকে সব বলি, তখন উনি হাসি মুখে সব বলে দেয়, যেটা তোমার আর ওর প্ল্যান ছিল। তবুও আমার মনে একটা ভয় ছিল যে তোমাকে যদি কেউ নিয়ে যায় বা তুমি যদি অন্য কারোর হয়ে যাও। সেজন্য সেদিন রাতে তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। সেটা নয় বুঝলাম, কিন্তু আমি অ্যাক্সিডেন্ট হওয়ার পরও একবারও জানি কেন? গিয়েছি, সেটা তুমি দেখার আড়ালে। তুমি যখন ঘুমিয়ে থাকতে তখন যেতাম, আব্বু আম্মুর সাথে কথা বলে তোমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আবার চলে আসতাম। কিন্তু এত নাটক করার মানে কি? জুয়েল, তুমি যখন চাকরিটা পাইছো তখন আমি কি পরিমাণ খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না। কিন্তু দুঃখের বিষয়, তুমি তোমার চাকরির ব্যাপারে কিছুই বলোনি, উল্টো লিমাই আমাকে বলেছে। তখন বলিনি ঠিক আছে, কিন্তু বাসায় এসে তো বলতাম। আমি ভাবছিলাম মিষ্টিকে নিয়ে গিয়ে আব্বু আম্মু আর আপনাকে একসাথে খুশি খবরটা দিব। সেটা না হয় ঠিক আছে, কিন্তু একবার কল করে বললে কি এমন ক্ষতি হয়েছে? তো ক্ষতি তো হতো না, এটা ছিল বাসায় গিয়ে বলবো। আচ্ছা, সেদিন রাতে আমাকে এত অপমান করলেন কেন তাহলে? জুয়েল, আমি জানি তুমি অনেক ভালো, তোমাকে হিট হিট করার মতো কোনো কোনো কথা আমার কাছে ছিল না, তাই সেদিন আবোল তাবোল কি বলেছি নিজেও জানি না। তো কেন বললেন? তোমার ভাইয়া যখন ছিল তখন আমাদের মাঝে খুব ভালো একটা সম্পর্ক ছিল, কিন্তু তুমি প্রতিদিন কাজ থেকে এসে ফ্লোরে ঘুমিয়ে যেতে। আপনি তো বলেছেন আপনি আমাকে মেনে নিতে পারবেন না, সেই জন্য তো ফ্লোরে থাকতাম। জুয়েল, জানো তোমার ভাইয়াকে এত ভালোবেসেছিলাম যে তোমার ভাইয়ার জায়গায় অন্য কাউকে কোনোদিনও কল্পনাও করতে পারি না, তাই তোমাকে কথাগুলো বললাম। কিন্তু সত্যি কথা হচ্ছে, এইভাবে তো আর লাইফ চায় না। তো আমাকে বলতেন। সব কথা মুখে বলতে নেই, কিছু কথা বুঝে নিতে হয়। তুমি যদি ফ্লোরে না থেকে খাটে থাকতে, আমি কি কিছু করতে পারতাম? সেটা নয় পারতেন না, কিন্তু পরে বলতেন সব পুরুষ সমান, শুধু মেয়েদের সাথে থাকতে চায়। মোটেও না। তো এত কিছু করার কারণটা কি? দেখলাম কি দেখলেন? আমার বরটা আমাকে ভালোবাসে কিনা। তাই নাকি? হুম। তো কি রেজাল্ট পেলেন? সেটা জানি না, তবে এটা মনে হচ্ছে পৃথিবীর ভাগ্যবতী নারীদের মধ্যে আমি একজন, যে তোমার ভাইয়ার মতো ছেলেকে পেয়েছি। নিজের বাবা মায়ের চাইতেও 3 গুণ ভালো শ্বশুর শাশুড়ি পেয়েছি। আর সেরা ভাগ্যবতী এই জন্য যে সব শেষে তোমাকে পেয়েছি। কি বলবো বুঝতে পারছি না। খুব ভালোবাসি তোমায়, যা বলে বোঝাতে পারবো না আমি। কিন্তু আপনি যে বললেন অন্য কোনো মেয়েকে বিয়ে করতে, আমি তো আয়মানকে বলে দিছি অন্য মেয়ে খুঁজতে। এই কি বললে তুমি? খুন করে ফেলবো কিন্তু। কেন? আপনি তো বললেন। আমি বললে কি করতে হবে? আপনার আবদারটা না রেখে পারি? খুব ভালোবাসি তোমায়, পারবো না তোমাকে ছাড়া থাকতে, পারবো তোমাকে অন্য কারো হতে দিতে। চুপ করে রইলাম, ভাবতেছি আপনাকে এখন কি বলে ডাকবো, ভাবি নাকি অবন্তী? মায়ের খাবা কিন্তু, ভাবি কেন ডাকবে? আচ্ছা, মাঝে মাঝে ভাবি ডাকিও, ভাবি ডাক শোনার মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে অবশ্য। ও তাই নাকি? বাট একটা শর্ত আছে। কি সেটা? আজ থেকে আপনি নয়, তুমি করে বলতে হবে। কিছুক্ষণ চুপ করে রইলাম। এই জল, চুপ করে আছো কেন? ভাবতেছি কি ভাবছো? আব্বা মোর ইচ্ছেটা কিভাবে পূরণ করব, আজ থেকে কাজকর্ম শুরু করব কিনা সেটা ভাবছি। কোন ইচ্ছা? ওই যে নাতি নাতনির ইচ্ছেটা। অবন্তী লজ্জায় লাল হয়ে গেল, তারপর বলল, এই একদম ফাজলামো করবে না। ফাজলামো করি তাই না? এই কথা বলেই অবন্তীর হাত ধরে এক টান দিলাম। অবন্তী নিজেকে কন্ট্রোল না করতে পেরে আমার বুকের উপর এসে পড়লো। এই জল, শোনো শোনো। বলো। তোমার না অনেক ইচ্ছা ধুমধাম করে বিয়ে করার? ছিল, বাট এখন বলে লাভ কি? বলে লাভ আছে, আমাদের বিয়েটা আবারও হবে, অ্যান্ড সেটা তোমার ইচ্ছা মতে। অনেক টাকা লাগবে, কিন্তু পাবো কোথায়? সেটা তুমি জানো, বাট যদি বিয়ের অনুষ্ঠান না হয় তাহলে কিন্তু আমি তোমাদের বাসায় যাব না, আর আমাকে টাচও করতে দেবো না। এইটা কেমন কথা? যেটা বলেছি সেটাই হবে। আরে ধুর, এই মুহূর্তে টাকা কই পাবো, আর আব্বু আম্মুকে কি বলবো? আচ্ছা ঠিক আছে, আব্বু আম্মুকে বোঝানোর দায়িত্ব আমার। আচ্ছা দেখি কি করা যায়। দেখো, আর এখন নিচে থাকো। মানে সব কিছু ঠিক, আবার নিচে কেন? কোনো কিছুই ঠিক নেই, বলছি না অনুষ্ঠান ছাড়া, তোমার মনের আশা পূরণ হওয়া ছাড়া খাটে উঠতে দেব না। এটা কোনো কথা? নিচে থেকে আমার সমস্যা হয়ে গেছে, প্লিজ আজকে অন্তত উপরে থাকতে দাও।
ওকে দিব, বাট একটা শর্ত আছে। আবার কি শর্ত? আমাকে টাচ করতে পারবে না, দুজনের মাঝখানে কোলবালিশ থাকবে। আচ্ছা বাবা, ঠিক আছে, তারপরে উপরে থাকি। ওকে, ওই পাশে গিয়ে শুয়ে পড়ো। আপনি ঘুমাবেন না? বলছি না তুমি করে বলতে। ও সরি। তুমি ঘুমাও, আমি পরে ঘুমাবো। কি আর করার, মাঝখানে একটা কোলবালিশ দিয়ে ঘুমিয়ে গেলাম। আমি আবার সবসময় কোলবালিশকে জড়িয়ে ধরে ঘুমাই। রাতের বেলা মনে হচ্ছে কোলবালিশ নাড়াচাড়া করছে, কিন্তু কোলবালিশ এত নরম কিভাবে হয়? আস্তে করে তাকিয়ে দেখি কোলবালিশ নিচে আছে, আর অবন্তি আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এই জন্যই তো বলি কোলবালিশ এত নরম কেন। এটা যে আসল কোলবালিশ। যাই হোক, আমিও কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠলাম কারো মিষ্টি হাসি থেকে। বাহ, ভেজা চুল দেখে আবারও ক্রাশ খেলাম। উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর নাস্তা করে আবার রুমে এসে অফিসের জন্য রেডি হয়ে নিলাম। অবন্তী রুমে আসলো।